নিশিকান্তপুরের জমিদার বলাই সামন্ত। আজ তার একমাত্র মেয়ে নয়নতারার বিবাহের দিন। বিবাহ ঠিক হয়েছে উড়ানকান্দি গাঁয়ের জমিদার বিলাস রায়ের ছেলে দিগম্বরের সঙ্গে। তাই একে একে সকলে হাজির হচ্ছে জমিদার বলাই সামন্তের বাড়িতে। উঠানের এক পাশে চলছে ভিন্ন পদের রান্না। বলাই সামন্ত ভারী সজ্জন লোক, সকলকে তিনি সমান নজরেই দেখেন। বাড়ির উঠানে ঘোরাফেরা করতে করতে এক সময় বলাই সামন্ত তার বাড়ির বৃদ্ধ চাকর শ্রীরামকে ডাকলেন। একবার এদিকে এসো তো শ্রীরাম, কথা আছে। শ্রীরাম কাঁধে একটা গামছা ফেলে রান্নার কাজে তদারকি করছিল। কর্তার ডাক শোনা মাত্রই সেখান থেকে ছুটে এসে বলাই সামন্তের সামনে এসে দাঁড়ালো। আমাকে ডাকলেন কর্তাবাবু? বলুন কি হয়েছে, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু বরপক্ষ তো এখনো এলো না। আপনি কোনো চিন্তা করবেন না কর্তাবাবু, রাত 11:15টায় লগ্ন, আর তাছাড়া উড়ানকান্দি গা থেকে আসতেও তো বেশ সময় লাগে, তাই হয়তো একটু দেরি হচ্ছে। কিন্তু ওরা তো বলেছিল সন্ধ্যার মধ্যেই চলে আসবে। আকাশের অবস্থা দেখেছো? কালো মেঘ যেন শাড়ি গেঁথে আছে। কখন বৃষ্টি নামবে তা কে জানে। যাও, তুমি একটা লণ্ঠন নিয়ে গিয়ে দেখো গে ওরা কত দূর এলো। আগে কর্তাবাবু, আমি এক্ষুনি যাচ্ছি। শ্রীরাম বলাই সামন্তের কথা মতো একটা লণ্ঠন নিয়ে জমিদার বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেল। কি হলো, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আজ এই শুভ দিনে মুখটা অমন গোমড়া করে রেখেছো কেন? চিন্তার কি শেষ আছে মাধবী? দেখতে দেখতে আকাশটা কেমন কালো মেঘে ঢেকে গেছে। তার উপরে আবার ওই ময়নাতলি শ্মশানের পাশ দিয়ে যেতে হবে শ্রীকান্তপুর। তাতে এত চিন্তার কি আছে? পালকির বেয়ারা তো থাকবে খোকার সঙ্গে। ময়নাতলির ওই শ্মশানটার বেশ দুর্নাম আছে জানো তো। ওখানে নাকি রাতের বেলা একদল অশরীরী ছায়ামূর্তি ঘোরাঘুরি করে। রাত গভীর হলে একটি মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে ওই শ্মশানের ভেতর থেকে। ওই গায়ের অনেকেই নাকি সেটা দেখেছে। কি কি সর্বনেশে কথা! তা নিশিকান্তপুরে আর অন্য কোনো রাস্তা দিয়ে যাওয়া যায় না? না, ওই শ্মশানের পাশ দিয়েই যে রাস্তা, ওই রাস্তা ধরেই যেতে হয়। তাছাড়া ওই গায়ে যাওয়ার অন্য কোনো রাস্তা নেই। তাহলে তুমি এত কথা আগে বলনি কেন? তাহলে আমি ওই পোড়া গায়ে সম্বন্ধ করতেই দিতাম না। আসলে বলাই সামন্তর মেয়ে নয়নতারা খুব সুন্দর দেখতে। রূপে যেমন লক্ষ্মী আর গুণে তেমন সরস্বতী। আমাদের ছেলের সঙ্গে খুব মানাবে, তাই এসব কথা আগে মাথায় আসেনি। ওমা তাই? তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমাদের ঘরে লক্ষ্মী আসতে চলেছে, দেখো সব বিপদ কেটে যাবে। থাক ওসব কথা, তুমি বাইরে গিয়ে দারোয়ানকে পাঠিয়ে দাও দেখিনি, বিশেষ দরকার আছে। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। বলিয়ে কর্তা, কি বলবেন? তোমাকে যে পালকির ব্যবস্থা করে রাখতে বলেছিলাম, করেছো না সেটারও কোনো বন্দোবস্ত এখনো হয়নি? আগে নেহি কর্তা, আমি আগে থেকে দারোয়ানদের বলে রেখেছি, ওরা এই এলো বলে। আচ্ছা, তুমি এখন যাও, ওরা এলেই আমাকে খবর দিয়ে যাবে। ঠিক হে কর্তা বাবু। এই বলে দারোয়ানটি ঘরের বাইরে চলে গেল। জমিদার বিলাস রায় পুনরায় ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো। কিছুক্ষণ পরে দারোয়ান বিলাস রায়ের সামনে এসে বলল, आगे कर्ता, पालकीर बेयारार सरदार रघु और उसके दलबल
নিচে চলে এসেছে। ঠিক আছে, তুমি ওনাকে বাইরে দাঁড়াতে বলো, আমি এখনই আসছি। বিলাস রায় বাইরে বেরিয়ে এসে দেখলো তার বাড়ির সামনে একটি সুসজ্জিত পালকি 4 জন বেয়ারা সমেত দাঁড়িয়ে আছে। তাকে দেখে পালকির বেয়ারাদের সর্দার রঘু বলল, নাম জমিদার বাবু, কই ছোট বাবু কই? আকাশের অবস্থা তো ভালো দেখছি না। গিন্নিমাকে বলুন ছোট বাবুকে তাড়াতাড়ি যেন সাজিয়ে ঘরের বাইরে নিয়ে আসে, নইলে যে আমাদের যাত্রাপথে বিপদ আসতে পারে। কই গো, শুনছো? পালকি যে এসে গেছে। এবার তুমি দিগম্বরকে তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে আসতে বলো। কিছুক্ষণ পর জমিদারের ছেলে দিগম্বর বিবাহের সাজে প্রস্তুত হয়ে পালকির সামনে এসে দাঁড়ালো। তার মা মাধবী তাকে বরণ করতে যেতেই মাধবীর হাত থেকে বরণডালাটি মাটিতে পড়ে গেল। হে ভগবান, এটা কি হলো? এটা তো ঘোর অমঙ্গল। আমার মন বড় কুগাইছে, আমার যে আর কিছু ভালো লাগছে না। গিন্নিমা, আপনি কোনো চিন্তা করবেন না। এই রঘু বেঁচে থাকতে ছোট বাবুর কোনো ক্ষতি হতে দেব না। তাছাড়া বরযাত্রীরা তো বেলায় বেলায় নিশিকান্তপুরে পৌঁছে গেছে। এবার আপনি দেরি না করে আমাদের যাওয়ার অনুমতি দিন তো। আকাশের অবস্থা তো তেমন ভালো নয়, আর আমাদের দেরি করাটা ঠিক হবে না। বেয়ারারা হাতে লণ্ঠন ঝুলিয়ে নিশিকান্তপুরের উদ্দেশ্যে রওনা দিল। একটি মোটা লাঠি হাতে পিছু পিছু চলল পালকির সর্দার রঘু খুড়ো। তখন আকাশটা যেন আরো গোমড়া হয়ে এসেছে। ঘন ঘন বিদ্যুতের চমকে মাঝে মাঝে চারিদিক আলোকিত হয়ে উঠছে। পালকির বেয়ারারা তাদের পালকি নিয়ে মাঠের ভেতর দিয়ে ঘন অন্ধকারের বুক চিরে এগিয়ে চলেছে তাদের গন্তব্যস্থলের দিকে। কিছু দূর যাওয়ার পর পালকির সর্দার রঘু বলল, এই মাঠটি পার করলেই কিন্তু ময়নাতলির শ্মশান। সেখানে তো আর পালকি রেখে বিশ্রাম করা যাবে না। এই শ্মশান পার করে 2 ক্রোশ রাস্তা গেলেই নিশিকান্তপুর। তাই আমরা এখানে পালকিটা রেখে একটু তামাক খেয়ে বিশ্রাম করে নেব, তারপর আবার পালকি নিয়ে রওনা দেব, কেমন? তামাক খেতে খেতে বিকাশ বলল, কেন গুরু, ময়নাতলির মাঠে পালকি রাখা যাবে না কেন? সেখানে কিসের এত ভয় শুনি? পালকির সর্দার রঘু একটু রেগে গিয়েই বলল, অত খবরে তোমার কাজ নেই। জায়গাটা ভালো না এই বলে রাখলুম। অযথা প্রশ্ন একদম আমার ভালো লাগে না। বেয়ারা দলের মধ্যে মণি সর্দারকে খুশি করার জন্যই বলল, তাই তো, তোর অত খবরে কাজ কি? তাছাড়া তুই খুড়োর উপরে কথা বলিস, তোর সাহসটা মন্দ না। তোরা এবার থাম দেখি, আর কথা বলাস না। তাড়াতাড়ি তামাক খেয়ে পালকিটা ওঠা, এখনো অনেক পথ বাকি, নইলে কিন্তু ছোটবাবু রেগে যাবে। রঘু খুড়োর কথা মতো সকলে তামাক খেয়ে একটু বিশ্রাম করে আবার পালকি কাঁধে তুলে নিয়ে মাঠের মধ্যে দিয়ে চলতে শুরু করলো। কিছুক্ষণ চলার পর তারা যখন ময়নাতলি সেই শ্মশানের মাঠে এসে পৌঁছালো, তখন গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। বেয়ারাদের হাতে লণ্ঠনের আলো একসময় জ্বলতে জ্বলতে দুপ করে লিভে গেল। এই দুর্যোগের রাতে রঘু খুড়ো দিশেহারা হয়ে একটিবার শ্মশানের দিকে তাকালো। তারপর সে দেখতে পেল শ্মশানের পাশে একটি
ছোট চালাঘর স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে। তখন রঘুখুড়ো আর আগে পিছে না ভেবে সকলকে নিয়ে ওই চালাঘরের বারান্দাতে পালকি রাখল। তারপর তারা ঘরটার দিকে তাকাতেই দেখতে পেল যে ঘরের দরজা ভেতর থেকেই বন্ধ করা আছে। খুড়ো, তুমি পালকিটা কোথায় নামালে? আমার যে গাটা কেমন ছমছম করছে। এটাই তো সেই ময়নাতলির শ্মশান। খুড়ো, তুমিই তো বলেছিলে ময়নাতলির শ্মশানটা নাকি ভালো না, তাহলে এখন এবার? তখন হঠাৎ চালাঘরের মধ্যে আশ্চর্যভাবে লণ্ঠনের আলো জ্বলে আবার নিভে গেল। এইটা কি হলো গুরু? চালাঘরের মধ্যে আলো জ্বলে আবার নিভে গেল কেন? তোরা বড্ড বেশি কথা বলিস। আরে ওই চালাঘরে কোনো সাধু সন্ন্যাসী হয়তো সাধনার জন্যে আশ্রয় নিয়েছে। ভয়ের কোনো কারণ নেই, আমি গিয়ে দেখছি। তাই যদি হয় তাহলে সাধু বাবা তো সব কিছু জানতে পারবে। তাহলে উনি দরজা খুলছে না কেন? আরে সময় হলেই খুলবে। এবার তোরা একটু শান্ত হ দেখি। রঘুখুড়ো বয়স্ক লোক, বহুদিন ধরেই পালকি বইছে, তাই সকলে রঘুখুড়োর কথা একটু ভরসা পেল। ততক্ষণে দিগম্বর পালকির মধ্যে ঘুমিয়ে পড়েছে। অমল পালকির পর্দা সরিয়ে বলল, ছোট কর্তা যে ঘুমিয়ে পড়েছে খুড়ো, এখন কি করা যাবে? ভালোই হয়েছে, একেতে দুর্যোগের শেষ নেই, তার ওপরে আবার হাজার প্রশ্ন। তাছাড়া বিবাহের লগ্ন তো রাত 12টার পরে। ঠিক সময় মতো পৌঁছে ডেকে দেবক্ষণ। এখন যেমন ঘুমাচ্ছে তেমনি ঘুমাচ্ছে। চল এবার আমরা ঘরে গিয়ে একটু বিশ্রাম করি গে। এই ঝড় বৃষ্টির বেগ একটু কমলেই এখান থেকে বেরিয়ে পড়বক্ষণ। রঘুখুড়ো জমিদারের ছেলে দিগম্বরকে পালকির মধ্যে রেখে তারা দলবল নিয়ে দরজার সামনে যেতেই দরজা খুলে গেল। তারা একে একে সকলেই ঘরের মধ্যে ঢুকে পড়ল। অন্ধকারের মধ্যে তারা ঘরের ভিতরে কাউকে দেখতে পেল না। হঠাৎ ঘর থেকে একটা পচা দুর্গন্ধ বেরিয়ে এসে সকলকে অস্থির করে তুলল। কি দুর্গন্ধ রে বাবা! আমি আর সহ্য করতে পারছি না। আমি বারান্দাতে গিয়ে পালকির পাশে বসছি। বিকাশ মনির হাতটা টেনে ধরে বলল, এই তোর একটা আওয়াজ শুনতে পাচ্ছিস? কোথায় কোথায় তুমি? এর মধ্যে তুই আবার কিসের আওয়াজ শুনলি বিকাশ? সত্যিই খুড়ো, আমিও শুনেছি একটা মেয়ের চাপা কণ্ঠস্বর জঙ্গলের ওদিক থেকে ভেসে আসছে। মেয়েটির কণ্ঠস্বর শুনলে মনে হয় সে যেন এই দুর্যোগের রাতে পথ হারিয়ে কাকে যেন খুঁজে বেড়াচ্ছে। কোথায় কোথায় তুমি? তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না। এসো, আমার কাছে এসো। এই দুর্যোগের রাতে এই শ্মশানের মাঠে মেয়ে, তার উপর সে আমার একা। ব্যাপারটা আমার ভালো লাগছে না। তোরা যেন কেউ ঘর থেকে বেরোস নে, তাহলে কিন্তু চরম বিপদে পড়বো আমরা। খুড়ো, তুমি যাই বলো না কেন, আমাদের মেয়েটাকে রক্ষা করা উচিত। ওটা কোনো মেয়ে নয়, ওটা একটা পিশাচিনী। এইভাবে ও যে কত মানুষের প্রাণ নিয়েছে তার কোনো ঠিক নেই। তোরা আমার কথা বিশ্বাস কর। থাক, তোকে আর বাহাদুরি দেখাতে হবে না। গুরু যখন বলেছে আমাদের সকলকে গুরুর কথা মেনে চলাই উচিত। পালা, এখান থেকে পালা, নয়তো সবাই মারা পড়বি। তখন চালাঘরের মধ্যে ছোট একটা জানলা দিয়ে সেই অশরীরী মূর্তিটি তার রক্তশূন্য কঙ্কালসার হাত দুটি বাড়িয়ে দিল। এই দৃশ্য দেখে তারা রঘুপুরীকে ঘরের মধ্যে একা ফেলে রেখে একটা চিৎকার করে যে যার মতো জঙ্গলের মধ্যে ছুটে পালালো। আমি গিন্নিমাকে কথা দিয়েছি, কিছুতেই ছোট বাবুর কোনো ক্ষতি হতে দেব না আমি। এই বলে রঘুপুরী সেই চালাঘর থেকে বেরিয়ে বারান্দার
পালকির সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণের মধ্যে একটি সাদা কাপড় পরা অশরীরী মূর্তি হাওয়ায় ভেসে রঘুখুড়োর সামনে এসে দাঁড়ালো। আর তারই সঙ্গে সঙ্গে চালাঘরের চারিদিক পৈশাচিক মূর্তিতে ভরে গেল। কে তুমি? আমাদেরকে মেরো না, ছেড়ে দাও। বিনা অপরাধে এত বড় ক্ষতি করো না আমাদের। বিনা অপরাধ আমি তোমাদের কাউকে ছাড়বো না। ওই বিশাল রায়ের জন্য আজ আমার এই অবস্থা। কে? জমিদার বাবু কি করেছে তোমার সঙ্গে? ও আমার সঙ্গে প্রতারণা করেছে। আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে এই নয়নাতলি শ্মশানের মাঠে নিয়ে এসে আমাকে গলা চেপে মেরে ফেলে রেখে গিয়েছিল। সেই থেকে আমার আত্মা এখানে অপেক্ষা করছে প্রতিশোধ নেওয়ার জন্য। আজ বিশাল রায়ের একমাত্র ছেলেকে মেরে আমি আমার প্রতিশোধ পূরণ করব। না না, মেরো না, ছেড়ে দাও। মণি, বিকাশ, অমল, কোথায় তোরা? তাড়াতাড়ি ছুটে আয়। ওরা কেউ আসবে না, ওদেরকে আমার সঙ্গীরা মেরে ফেলেছে। ওই দেখ ওরা আসছে। এই বলে অশরীরী মূর্তিটি রঘুখুড়োর ঘাড় মটকে দিল। এত কিছু ঘটে গেল, কিন্তু দিগম্বরের কিছুতেই ঘুম ভাঙল না। আর তার যখন ঘুম ভাঙল, সে দেখল চারিদিকে সানাই বাজছে। পালকির মধ্যে তার সামনে ঘুমটা টেনে বসে আছে এক নববধূ, কিন্তু কোথাও কেউ নেই কেন? তারপর দিগম্বর দেখল যে সে নয়নাতলি শ্মশানের মাঠে চলে এসেছে। চারিদিক জ্বলছে চিতার আগুন। দিগম্বর তার সামনে বসা মেয়েটির উদ্দেশ্যে বলল, কে 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 তুমি? উত্তর দাও, উত্তর দাও। দিগম্বর মেয়েটির ঘোমটা সরাতেই তার পুরো শরীরটা পাথরের মতো হয়ে গেল। সে দেখল মেয়েটির সারা শরীরে কোনো মাংস নেই। বুকের পাঁজরার হাড়ের এপাশ থেকে ওপাশ সবকিছু যেন পরিষ্কার দেখা যাচ্ছে। অট্টহাসিতে ফেটে পড়ে অশরীরী মূর্তিটি। পালকির চারিদিকে ঘিরে অশরীরী সঙ্গীরা সানাই বাজিয়ে চলেছে। দিগম্বর থরথর করে কাঁপতে লাগলো। অশরীরী মূর্তিটি দিগম্বরের মাথাটা এক টানে ছিঁড়ে ফেললো। কি শান্তি, কি শান্তি! এবার বিশাল রায় বুঝবে আমার সঙ্গে প্রতারণা করার ফল কি হতে পারে। এবার সে তার ছেলের মৃত্যুর শোকে নিজেই মরে যাবে। এই বলে অশরীরী মূর্তিটি তার সঙ্গীদেরকে নিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। পরের দিন বিকালে নিশিকান্তপুরের এক জেলে গিয়ে উড়ানকান্দি গায়ের জমিদার বিলাস রায়কে খবর দেয়। বিলাস রায় আর তার স্ত্রী পুরো ঘটনা শুনে কান্নায় ভেঙে পড়ে। বিলাস রায় তৎক্ষণাৎ হৃদরোগে আক্রান্ত হয়েই মারা যায়। তারপর থেকে ওই গ্রামে রাত 12টার পর আর কেউই বাইরে বার হতো না। তার কারণ রঘুখুড়ো দলবল পালকি নিয়ে উড়ানকান্দি গ্রামে পরিক্রমা করতে বার হতো, আর তাদের মুখে থাকতো সেই অদ্ভুত শব্দ। এই রকম ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর গল্পটি কেমন হয়েছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ধন্যবাদ।